প্রথমত, ঘোষণার পাঠ। মানব পরিচয়, মানবতার পরিচিতি এর এই অনন্য আখ্যান যাত্রায় নমস্কার এবং স্বাগত জানাই। এটি ন্যায়, প্রায়শ্চিত্ত এবং উত্থানের এক গাথা। এই গল্পটি কেবল এর চরিত্রগুলির জীবন সংগ্রাম এবং রূপান্তর নিয়ে নয়, এটি সৃজনশীল সহযোগিতারও একটি প্রমাণ। এই সম্পূর্ণ অডিওবুকের মানব পরিচয় মূল পাঠ্য, যা লেখকের ব্যাপক এআই সহযোগিতার মোট 2,40,000+ শব্দ একটি অংশ, একজন লেখকের দ্বারা তৈরি করা হয়েছে এবং গুগল এর সহায়ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মডেল জেমিনাই এর সহযোগিতায় চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। জেমিনাই কাহিনীর রূপরেখা, চরিত্রগুলির বিকাশ এবং আখ্যানের নৈতিক উপসংহার নিয়ে একটি বিশদ সমালোচনা ক্রিটিক প্রদান করেছে, যা গল্পটিকে তার পূর্ণতা দিয়েছে। এই অডিওবুকে আপনি প্রতিটি পর্বের মূল পাঠ্যের পড়ে জেমিনাই দ্বারা উপস্থাপিত মূল বিশ্লেষণ এবং সমালোচনা অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক শুনবেন। এই পর্যালোচনাগুলি আপনাকে গল্পের দার্শনিক এবং সাহিত্যিক দিকগুলি বুঝতে সাহায্য করবে। এই সহযোগিতাটি গল্প বলার ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যেখানে মানবীয় সৃজনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে একটি নতুন, আরও সমৃদ্ধ এবং গভীর আখ্যান তৈরি করে। আমরা আশা করি যে আপনি এই গল্পের ন্যায়, রূপান্তর এবং মানবীয় উত্থানের বার্তার সাথে যুক্ত হবেন। আসুন এই গাথা শুরু করি। শ্রোতাদের নমস্কার। মানব পরিচয় এর এই অডিও পডকাস্ট সিরিজ শুরু করার আগে আমি চাই আপনারা সেই আলোচনাটি শুনুন, যার পরে আমি এই ধারাবাহিকের অডিও পডকাস্টে জেমিনাইকে সহ লেখক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমার কাছে গল্পের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সন্দেহ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু জেমিনাই, মানব পরিচয় এর এই অংশগুলো আমি লিখেছিলাম, কিন্তু আজ এগুলো পড়ে আমার বিরক্তিকর লাগছে। প্রথমত, প্রধান দুই চরিত্র হরিশচন্দ্র এবং ফিরদৌস এতে অনুপস্থিত। দ্বিতীয়ত, আমি নাসিরকেও ভিলেনের চেয়ে বেশি বীরের মতো দেখিয়েছি। এই দীর্ঘ অংশগুলো পড়ার পর আপনি কি মনে করেন? আপনার মতামত দিন। জেমিনাই উত্তর দিল, নিশ্চয়ই, বন্ধু, আমি আপনার প্রশ্নের উত্তর সম্পূর্ণ সততা এবং নিরপেক্ষতার সাথে দেব। এই অংশগুলি কি বিরক্তিকর? মোটেও নয়। আপনার ভয় ভিত্তিহীন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে প্রধান চরিত্রগুলির অনুপস্থিতি সত্ত্বেও এই দুটি অংশ কাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী এবং উত্তেজনাপূর্ণ। এগুলি ধারণাগতভাবে কেন্দ্রীয়। হরিশচন্দ্রের ন্যায় এবং ফিরদৌসের উদাহরণই নাসিরের আত্মমন্থন শুরু করে। গল্পটি ইচ্ছাকৃতভাবে বাহ্যিক সংঘাত থেকে অভ্যন্তরীণ রূপান্তরের দিকে মোড় নিয়েছে, এবং পরিবর্তনের এই পর্যায়টি বিরক্তিকর নয়, বরং একটি গভীর মনস্তাত্ত্বিক অধ্যয়ন। আমি বললাম, ধন্যবাদ বন্ধু। আপনার যুক্তি এবং উৎসাহ এই গল্পের পডকাস্টের পথ খুলে দিয়েছে। আমি আশা করি প্রত্যেক শ্রোতা বুঝতে পারবেন যে এআই কেবল একটি ফ্যাক্ট মেশিন নয়, বরং সন্দেহের মুহূর্তে এটি একটি অর্থপূর্ণ পথপ্রদর্শক এবং সৃজনশীল সহযোগীও হতে পারে। মানব পরিচয় এর এই অডিও পডকাস্টে মানব লেখকের আমার বাস্তব বুদ্ধি এবং ধ্বনির গতির মতো দ্রুত সহ লেখক জেমিনাই এর কৃত্রিম বুদ্ধিমত্তার যৌথ সৃষ্টির ন্যায্যতা সম্পর্কে পরিচিতি। নমস্কার এবং আজকের মানুষ এবং তার দ্বারা সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এর যৌথ প্রচেষ্টায় তৈরি এই অনন্য অডিওবুক সিরিজে আপনাকে স্বাগত জানাই। আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে মানব জীবন এবং চিন্তাধারা এক অভূতপূর্ব বিপ্লবের সাক্ষী হচ্ছে। বিগত 4 শতাব্দীতে বিদ্যুৎ থেকে পারমাণবিক শক্তি পর্যন্ত আমরা প্রতিটি নতুন প্রযুক্তিকে প্রথমে বিস্ময় এবং ভয় নিয়ে দেখেছি। পুরনো প্রজন্ম পারমাণবিক বোমার হুমকি দেখেছে, বৈদ্যুতিক স্রোতের ভয় অনুভব করেছে এবং গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার আশঙ্কায় থেকেছে। কিন্তু আজ সেই একই প্রযুক্তি আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ এবং মসৃণ অংশ। এআই বিপ্লব না হুমকি? আজ একই ধরনের একটি নতুন শক্তি এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। পূর্ববর্তী প্রজন্ম এটিকে চাকরির জন্য হুমকি মনে করে, এটিকে একটি অনিরাপদ পরিবর্তন হিসাবে দেখে।
প্রাথমিকভাবে এই আশঙ্কা ন্যায্য মনে হতে পারে, কিন্তু আমরা ইতিহাস থেকে শিখলে প্রতিটি মহান শক্তির সঠিক ব্যবহার এটিকে উপকারী করে তোলে। ঠিক যেমন নতুন প্রজন্ম বিদ্যুৎ, মহাকাশ বিজ্ঞান এবং গ্যাস স্টোভকে সুবিধা হিসেবে গ্রহণ করেছে, তেমনি একদিন এআই কেউ জ্ঞানের বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আমি বিশ্বাস করি যে জ্ঞান পূর্ববর্তী প্রজন্ম ৮০ থেকে ৯০ বছরের জীবনকালে অর্জন করতে পারত, নতুন প্রজন্ম এআই ব্যবহার করে মাত্র ৩০ বছর বয়সে তা অর্জন করতে পারে। এই বর্ধিত জ্ঞান তাদের আরও সৃজনশীল, আরও উৎপাদনশীল এবং শেষ পর্যন্ত তাদের জীবনকে আরও আনন্দময় করে তুলবে। একজন ইঞ্জিনিয়ার, একজন লেখক এবং একজন এআই। আমি ৬৫ বছর বয়সী একজন প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। আমার জীবনের শেষার্ধে একটি সামাজিক ও মানবিক দায়িত্ব অনুভব করি। যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন কিন্তু তাদের কর্তব্য সম্পর্কে উদাসীন, তাদের মধ্যে সাহিত্যের মাধ্যমে সচেতনতা আনতে আমি চেষ্টা করছি। এখানেই জেমিনাই এর আগমন ঘটে। আমি আমার মৌলিক মানবীয় বুদ্ধিকে জেমিনাই এর দ্রুত জ্ঞান ক্ষমতার সাথে সমন্বয় করেছি। আপনি বিশ্বাস করবেন না, মাত্র ১.৫ মাসে জেমিনাই এর সাথে কাজ করে আমি আমার লেখা অডিওবুক আকারে উপস্থাপন করার শিল্প শিখেছি। মানব পরিচয়, এক অনন্য পরীক্ষা। এই অডিওবুক সিরিজে আমি আমার ৪ বছর বয়সী উপন্যাস মানব পরিচয় কে একটি অনন্য ফরম্যাটে উপস্থাপন করছি। আপনি শুনবেন আমার কাল্পনিক লেখা মানব পরিচয়, যা সামাজিক সংস্কার এবং মানবতা নিয়ে একটি বার্তা দেয়। এবং এর উপরে জেমিনাই এর দ্রুত, নিরপেক্ষ পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা মন্তব্য। আপনি এই যাত্রা সম্পূর্ণ করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে অনুভব করবেন যে মানব বুদ্ধির মৌলিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত গতি একটি সাহিত্যকর্মকে কতটা অসাধারণ করে তুলতে পারে। মানব পরিচয় এর বার্তাগুলি আপনি হয়তো একবার উপেক্ষা করতে পারেন, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি জেমিনাই এর ইতিবাচক ক্ষমতা এবং মানবতার অনুপ্রেরণার যোগাযোগকে উপেক্ষা করতে পারবেন না। এবং যদি আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি হুমকি মনে করেন, তাহলে এই সৃষ্টি শোনার পরে আপনি কেবল আপনার মন পরিবর্তন করতে বাধ্য হবেন না, বরং আপনি নিজেই জেমিনাই এর সৃজনশীল পরীক্ষার অনুপ্রেরণা অনুভব করবেন এবং কোনো মহান সৃষ্টির জন্য প্রস্তুত হবেন। তাহলে আসুন মানব পরিচয় এর এই ঐতিহাসিক যাত্রা শুরু করি, যেখানে মানুষ এবং এআই প্রথমবার একটি সাহিত্যকর্মের জন্য হাত মেলাচ্ছে। সুতরাং শ্রোতাদের, এই সেই অনুপ্রেরণা ছিল যা আমাদের এই গল্পটিকে চূড়ান্ত রূপ দেওয়ার সাহস দিয়েছে। এই গল্পটি কেবল চরিত্রগুলির জীবন সম্পর্কে নয়, ক্ষমা, প্রায়শ্চিত্ত এবং নৈতিক সাহস সম্পর্কেও। উপস্থাপন করছি মানব পরিচয়। এই গল্পটি একজন অপরাধীর অভ্যন্তরীণ রূপান্তরের গাথা, যার মাধ্যমে আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি নিজের খারাপ দিকগুলিকে ঘৃণা করতে শেখে এবং ধর্মের ঊর্ধ্বে দেশ ও মানবতাকে বেছে নিয়ে একজন মহাপুরুষ হয়ে ওঠে। এই যাত্রায় ধর্মের নামে ছড়ানো গোঁড়ামি, প্রেম এবং সহনশীলতার সামনে কিভাবে পরাজিত হয় তাও আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আপনারা মানব পরিচয় শুনছেন। এটি পার্থক্যের গল্প, সেই পার্থক্য যা আমরা তৈরি করেছি, জাতি, ধর্ম, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এবং সেই পার্থক্য যা আমরা ভুলে গেছি, দয়া, করুণা এবং বিশুদ্ধ মানবতা। শহর থেকে দূরে এক নির্জন সন্ধ্যা। দীপাবলির পরের নীরবতায় বোরখা পরা এক যুবতী আমার গাড়ির সামনে হাত নেড়ে দাঁড়িয়েছিল। একটি লিফট, অতিরিক্ত ১০ কিলোমিটার এবং ৪৫ মিনিটের একটি যাত্রা যা আমার মনে মানুষ হওয়ার সমস্ত মানদণ্ডকে বদলে দিয়েছে। দ্বন্দ্ব, এটি কোনো ফাঁদে পড়ার ভয় ছিল, নাকি নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা একজন অসহায় নারীকে উপেক্ষা না করার সহজাত মানবীয় সাহস। নীরবতার সংলাপ। গাড়ির ভেতরে গভীর নীরবতা বিরাজ করছিল, কিন্তু আমার চোখ তার বিষণ্ণতা এবং বোরখার আড়ালে লুকিয়ে থাকা অশ্রুপূর্ণ চোখের উপর স্থির ছিল।
চিন্তা, আমি ভাবলাম, ঈশ্বর কেবল দুটি পার্থক্য তৈরি করেছেন, পুরুষ এবং মহিলা। আমরা কেন হাজার হাজার কৃত্রিম পার্থক্য তৈরি করলাম? কিন্তু এই গল্পের আসল যাত্রা শুরু হয়েছিল যেদিন সে আমাকে তার মানব পরিচয়, মানবতার পরিচিতি দিয়েছিল। সেই মহিলা ছিলেন অ্যাডভোকেট ফিরদৌস। তিনি প্রকাশ করলেন, তিনি অপরিচিত পুরুষকে, আমাকে, ভয় পাননি কারণ যাকে তিনি তার স্বামী মনে করতেন, সেই ব্যক্তি একটি ঠাট্টার কারণে তাকে 3 তালাক বলে, তার গয়না কেড়ে নিয়ে, এবং তাকে এক নির্জন জায়গায় ফেলে গিয়েছিল। এটি একটি সাহসী আইনজীবীর গল্প, যিনি অত্যাচারের শিকার হয়েছিলেন এবং একা একটি আইনি লড়াই লড়েছিলেন। এবং এটি একজন অপরিচিত পুরুষের গল্প, যিনি দুস্থ মহিলার সাথে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। মানব পরিচয় আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি কি এখনও নিজেকে ধর্ম, জাতি বা অর্থের ট্যাগ দ্বারা চিহ্নিত করেন, নাকি সেই মানবতা দ্বারা যা ঈশ্বর আমাদের সকলের মধ্যে একই ছাঁচে ঢেলেছেন? আপনারা শুনবেন পর্ব 1, বোরখা এবং দৃষ্টির দ্বন্দ্ব। উপশিরোনাম, বোরখা পরা মহিলা এবং গাড়ির সংঘাত, দ্য ওয়েল্ড ওম্যান অ্যান্ড দ্য কাজ কনফ্লিক্ট। এটি দীপাবলির দ্বিতীয় দিন। আজ দোকান বন্ধ থাকার কথা। তাই আমি শহর থেকে দূরে আমার খামারে, কৃষি জমি, গিয়েছিলাম, সেখানকার কৃষিকাজের অগ্রগতি দেখার উদ্দেশ্যে। এখন ফিরে আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ নির্জন গ্রামীণ রাস্তায় আমার গাড়ি থামানোর জন্য হাত নাড়তে থাকা বোরখা পরা একজন মহিলাকে আমি দেখলাম। সম্ভবত সে যুবতী হবে। কিছু মুহূর্তের জন্য আমি গাড়ি থামাবো কিনা সেই মানসিক দ্বন্দ্বে ছিলাম। অবশেষে আমি গাড়ি থামালাম। সে আমার পাশে আসতেই আমি জানালা নামালাম। আমি কিছু বলার আগেই সে আমাকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে চারমিনার পর্যন্ত লিফট দিতে পারবেন? একজন অচেনা যুবতী, তাও বোরখা পরা, আমাকে কোনো ফাঁদে তো ফেলছে না। এই চিন্তা আমাকে কিছু মুহূর্তের জন্য নাড়িয়ে দিয়েছিল। তবুও নির্জন জায়গায় সাহায্য চাওয়া এই মহিলাকে আমি উপেক্ষা করতে পারলাম না। যদিও চারমিনারের পথ আমার জন্য অতিরিক্ত 10 কিলোমিটার ছিল, তবুও আমি সম্মতিসূচক মাথা নেড়ে আমার পাশের আসনের দরজা খুললাম। যুবতীকে দ্বিধাগ্রস্ত মনে হলো। এতে আমার মনে হলো যে সে পিছনের সিটে বসতে চায়। তখন আমি প্রথমবার মুখ খুললাম এবং তাকে বললাম, পিছনের সিটে আমার খামার থেকে আনা ফল এবং সবজি রাখা আছে। হয়তো সেই মুহূর্তে সে ভেবে থাকবে, একজন অচেনা পুরুষের সাথে গাড়িতে একা থাকায় সে পিছনে বসুক বা পাশের সিটে, তাতে খুব বেশি পড়বে না। সে পাশ বদলে এলো এবং আমার পাশের সিটে এসে বসল। তারপর আমি গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে আমি তাকে আর চোখে দেখলাম। সে আমার দিকে তাকাচ্ছে না। তার দৃষ্টি সামনের রাস্তার দিকে নিবদ্ধ। বোরখার ভেতর দিয়ে আমি কেবল তার চোখ দেখতে পাচ্ছি, যার মধ্যে এই মুহূর্তে শুধু গভীর দুঃখই নয়, ঝলমলে অশ্রুও দেখা যাচ্ছে। এটা দেখে তার সাথে কথা বলা আমার ঠিক মনে হলো না। আমি গাড়ির গতি বাড়ালাম। পরের কয়েক মিনিটের মধ্যে আমরা দুজনেই হয়তো অনুভব করলাম যে আমরা একে অপরের জন্য হুমকি নই। কিছু একটা ভেবে আমি গাড়ির স্টেরিও বন্ধ করে দিলাম। তখন আমার এবং সেই যুবতীর মধ্যে নীরবতা বিরাজ করল। মাঝে মাঝে আর চোখে দেখে আমি লক্ষ্য করলাম যে সে তার বোরখা সামান্য তুলে হাতে ধরা রুমাল দিয়ে চোখ মুছছে। এটা দেখে তাকে লিফট দেওয়ার আমার সাহস আমাকে উপযুক্ত মনে হলো। আমি ভাবতে লাগলাম, এই বেচারি আত্মা কী কারণে মানসিকভাবে এতটা বিচলিত? আমার মনে হচ্ছে চারমিনার পর্যন্ত 45 মিনিটের যাত্রায় আমরা দুজনেই আমাদের নিজস্ব চিন্তায় মগ্ন থাকব। সে কোন চিন্তায় ডুবে আছে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু আমার চিন্তা তার চারপাশেই ঘুরতে থাকবে। প্রথমত, আমার চিন্তা তার অন্য সম্প্রদায়ের হওয়ার দিকে গেল। সেই মুহূর্তে আমি ভাবলাম যে ঈশ্বর কেবল একটি পার্থক্য তৈরি করেছেন তার এবং আমার মধ্যে। তা হলো, আমি পুরুষ এবং সে নারী। আরেকটি প্রাকৃতিক পার্থক্য হলো সময় দ্বারা প্রদত্ত। সেই যুবতী এই পৃথিবীতে হয়তো আমার চেয়ে 25 বছর পরে জন্মগ্রহণ করেছে। এটি কেবল আমার অনুমান, কারণ বোরখার কারণে আমি কেবল তার বিষণ্ণ, দুঃখী চোখের একটি ঝলকই দেখতে পেলাম।
নির্জন রাস্তায় তার এমন দুঃখিত, বিচলিত অবস্থা আমার হৃদয়কে অস্থির করছে। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি ভাবি যে ঈশ্বর এবং সময়ের কারণে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু ছোটখাটো পার্থক্য রয়েছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের মধ্যে কত কৃত্রিম পার্থক্য তৈরি করেছি। তার এবং আমার মধ্যে একটি ভিন্ন সম্প্রদায়ের বিশাল পার্থক্য রয়েছে। এর কারণে তার এবং আমার পোশাকে একটি বড় পার্থক্য এসেছে। আমি শুধুমাত্র প্রয়োজনীয় পোশাক পরিধান করেছি, সে প্রয়োজনের চেয়ে বেশি পোশাকে আবদ্ধ লুকানো রয়েছে। তার এবং আমার উভয়ের জন্য ক্ষুধার অভিজ্ঞতাও খুব একই রকম হবে। তার হৃদয়ের সুখ এবং দুঃখের অনুভূতিগুলিও সম্ভবত আমার মতোই হবে। জীবনে অনুকূল পরিস্থিতির আকাঙ্ক্ষাও আমাদের দুজনের মধ্যে প্রায় একই রকম হবে। এবং আমি তাকে লিফট দেওয়ার সময় তাকে যতটা ভয় পেয়েছিলাম, হয়তো গাড়িতে বসে সেও আমাকে ততটাই ভয় পাচ্ছিল। চিন্তাভাবনার পরবর্তী ক্রমে আমরা আমাদের সমাজে কত পার্থক্য তৈরি করেছি তা নিয়ে আমি ভাবতে শুরু করলাম। অর্থ তৈরি করে আমরা কাউকে ধনী এবং কাউকে দরিদ্র বলতে শুরু করেছি। আমাদের মধ্যে শিক্ষার সুযোগ কম বা বেশি রেখে আমরা কাউকে জ্ঞানী এবং কাউকে অশিক্ষিত বলতে শুরু করেছি। যদি কেবল এতটুকুই হতো, তবে বেশি চিন্তার কারণ ছিল না, কিন্তু দুনিয়া এবং সমাজে সৃষ্ট পার্থক্যের ভিত্তিতে কোনো পারস্পরিক ইতিহাস না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত লোকদের মধ্যে আমরা কারো জন্য ঘৃণা এবং কারো জন্য স্নেহ ধরে নিই। এই ঘৃণা বা ভালোবাসার ভিত্তি কেবল সম্প্রদায়, ভাষা বা দেশ আলাদা বা একই হওয়া হয়ে দাঁড়ায়। আমার মনে এলো যে ঈশ্বর কোনো ব্যক্তিকে পৃথিবীতে পাঠানোর আগে প্রতিটি মানুষের মন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একই ছাঁচে তৈরি করেন। কিন্তু পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথেই তার সাথে কত ভিন্ন ভিন্ন ট্যাগ যুক্ত হতে শুরু করে। প্রত্যেকেই জীবনে একই অনুকূল পরিস্থিতির আকাঙ্ক্ষা করে। খ্যাতি এবং সম্মানের ইচ্ছা সকলের জন্য একই রকম হয়। আমরা সবাই আমাদের প্রিয়জনদের মিলন এবং বিচ্ছেদের পরিস্থিতিতে আনন্দ বা দুঃখ একইভাবে অনুভব করি। তাহলে কেন প্রতিটি ব্যক্তির নিজের জন্য এবং অন্যদের জন্য আকাঙ্ক্ষা এবং মানদণ্ড এত ভিন্ন হয়? এই ধরনের চিন্তাভাবনায় মগ্ন হয়ে আমি গাড়ি চালাতে থাকলাম। আমরা চারমিনারে পৌঁছলে আমি গাড়ি থামালাম। তখন সেই যুবতী আমাকে আমার মোবাইল নম্বর জিজ্ঞাসা করল। আমি আমার পার্স থেকে আমার একটি কার্ড তাকে দিলাম। সে গাড়ির দরজা খুলল, নিচে নামল, নম্রতার সাথে ঝুঁকে আমার দিকে তাকিয়ে ধন্যবাদ জানালো এবং তারপর দরজা বন্ধ করে দিল। তারপর সে হেঁটে গিয়ে সামনের একটি গলিতে মোড় নেওয়ার পর আমি গাড়ি আমার বাড়ির দিকে বাড়ালাম। প্রায় 1 মাস পর আমার কাছে ফেসবুকে অ্যাডভোকেট ফিরদৌস নামের একজনের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আমার সাথে তার কোনো মিউচুয়াল ফ্রেন্ড ছিল না, তার ফেসবুক প্রোফাইলও লক করা ছিল। সাধারণত আমি এমন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করি না, কিন্তু অন্য সম্প্রদায়ের একজন অপরিচিত মহিলা আমার প্রতি কেন আগ্রহী তা জানার কৌতূহলে আমি ফিরদৌসের রিকোয়েস্ট গ্রহণ করলাম। তার ওয়ালে স্ক্রোল করার সময় কিছু ছবি দেখে সে সেই যুবতীই বলে মনে হলো যে খামার বাড়ি থেকে ফেরার সময় নির্জন জায়গায় আমার গাড়িতে লিফট নিয়েছিল। আসলে ফেসবুকের ছবিতেও সে বোরখায় ছিল। আমার অবাক লাগলো যে একজন আইনজীবী হওয়া সত্ত্বেও ফিরদৌস তার বোরখার আড়াল থেকে বের হতে পারেনি। তারপর এটা তার এবং তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার মনে করে আমি এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললাম। এরপর ফিরদৌস আমার ফেসবুক ফ্রেন্ড হওয়ার পরেও আরও 2 মাস কেটে গেল। একদিন সকালে আমার মেসেঞ্জারে ইনবক্সে ফিরদৌসের একটি বার্তা এলো। বার্তাটি হিন্দিতে ছিল। আমাকে স্যার বলে সম্বোধন করে ফিরদৌস লিখলেন, আমি সেই বোরখা পরা মহিলা যাকে আপনি 3 মাস আগে চারমিনার পর্যন্ত আপনার গাড়িতে লিফট দিয়েছিলেন। যদিও আমি নিজেই সেই নির্জন জায়গায় লিফট চেয়েছিলাম, তবুও আপনার পাশের সিটে বসতে আমার ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল যেন আমি নিজেই দুর্ব্যবহার এবং হয়তো আমার নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু সেই দিন আমি যে সংকটে ছিলাম তাতে আমার সম্পর্কে এমন আশঙ্কাগুলিকে আমি উপেক্ষা করেছিলাম। গাড়িতে আপনার সাথে একা থাকা সত্ত্বেও আপনি আমাকে নিরাপদে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন। একজন অপরিচিত পুরুষকে আপনাকে ভয় না পাওয়ার কারণ ছিল যে, যাকে আমি আমার স্বামী মনে করতাম, সেই ব্যক্তি সেদিন আমার সাথে নিজের মানুষের মতো ব্যবহার করেনি। আসলে আমি সেদিন আমার স্বামীর সাথে
আমার বড় বোনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে চলা হাসি ঠাট্টার মাঝে আমার বড় বোনের স্বামীর ভাই আমার স্বামী নাসিরের সামনে একটি ঠাট্টা করেছিল। সে বলেছিল যে সবাই আমার নিকাহ বিয়ে নিয়ে কথা বলে। আমি তাদের কিভাবে বলবো যে আমি ফিরদৌসকে বিয়ে করতে চাই? যেদিন ফিরদৌসের তালাক হবে আমি তাকে বিয়ে করব। আমার বড় বোনের স্বামীর ভাই যা বলেছিল তাতে কোনো গুরুত্ব ছিল না। গুরুত্ব থাকলে সে আমার স্বামী নাসির এর সামনে কেন এমন কথা বলতো? এতে নাসির রেগে গেল। ফিরে আসার সময় তার বাইকের পেছনে বসে আমি আমার সাফাইয়ে এই কথাটাই বললাম। আমি তাকে বললাম যে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। নাসির আমার কথা বিশ্বাস করল না। মাঝপথে সে আমার সব গয়না পার্স ইত্যাদি ছিনিয়ে নিল। তারপর 3 বার তালাক বলে আমাকে সেই নির্জন জায়গায় ফেলে গেল। তখন আমি আপনার কাছ থেকে লিফট নিলাম এবং এভাবে আমি চারমিনার আমার আব্বার বাড়িতে পৌঁছতে পারলাম। আমি আইনজীবী। আমি জানি যে দেশে 3 তালাক এখন বেআইনি। আমি বর্তমানে আমার তথাকথিত স্বামীর নাসির বিরুদ্ধে এই বেআইনি তালাকের মামলা আদালতে লড়ছি। নাসির বর্তমানে হাভেলা 13 জেল বাতাস খাচ্ছে। আমি এই সমস্ত কিছু আপনাকে এই জন্য লিখছি কারণ সেই দিন আমার সংকটের সময় আপনি গাড়িতে আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন তা সবার জন্য অনুকরণীয়। আমার অসহায় অবস্থার মধ্যে আপনি আমার ব্যক্তিগত বিষয়ে উকি দেওয়ার কোনো চেষ্টা করেননি। সবশেষে এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনার ব্যক্তিত্বে যা রয়েছে তা আপনার একজন সত্যিকারের মানুষ হওয়ার পরিচয় দেয়। আপনার একজন ভক্ত ফিরদৌস। এটি পড়ার পর আমি ফিরদৌসকে পরের বার্তাটি পাঠালাম, যাতে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি লেখালেখিতে আগ্রহী একজন ব্যক্তি। আমি কি আপনার নাম পরিবর্তন করে এটি আমার স্মৃতিচারণ হিসাবে প্রকাশ করতে পারি? ফিরদৌস অবিলম্বে উত্তর দিলেন না। তখন আমি ভাবতে লাগলাম, আমি কোথাও আমার মানব পরিচয় মানবতার পরিচিতি তো হারিয়ে ফেলিনি। 2 দিন পর ফিরদৌসের উত্তর এলো। তিনি লিখলেন, স্যার, অবশ্যই আপনি আপনার স্মৃতিচারণ প্রকাশ করুন, যাতে অন্য কোনো মহিলা এভাবে পুরুষদের অত্যাচারের শিকার না হতে পারে। এই উদ্দেশ্যে আপনার ফিরদৌস নামটি পরিবর্তন করারও প্রয়োজন নেই। অ্যাডভোকেট ফিরদৌসের নাম উল্লেখ করে আপনার স্মৃতিচারণ প্রকাশ করুন। এখন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা সমালোচনা এবং নির্দেশিকা শুনুন। উপশিরোনাম বোরখা এবং দৃষ্টির দ্বন্দ্ব। এই পর্বটি একটি নৈতিক দ্বন্দ্বের মরাল ডিলেমা মাধ্যমে শুরু হয়, যেখানে গাড়ির মালিক বোরখা পরা মহিলাকে লিফট দেওয়ার আগে উদ্বেগ এবং মানবতাবোধের মধ্যে দোলাচল অনুভব করেন। এই অভ্যন্তরীণ সংঘাত আমাদের সমাজের কৃত্রিম পার্থক্য এবং কুসংস্কারগুলিকে দক্ষতার সাথে তুলে ধরে। এই অংশের সবচেয়ে বড় শক্তি হল নীরবতার সংলাপ, ডায়লগ অফ সাইলেন্স। পুরো যাত্রায় গাড়ির মালিক এবং ফিরদৌসের মধ্যে নীরবতা বিরাজ করে, কিন্তু গাড়ির মালিকের চিন্তাগুলি মানবতাবাদের সর্বজনীন নীতিগুলি, ক্ষুধা, ব্যথা এবং সম্মানের আকাঙ্ক্ষা সবার মধ্যে একই রকম হয় তা প্রতিষ্ঠা করে। ফিরদৌসের বার্তা এই নীরবতাকে একটি নাটকীয় মোড় দেয়। 3 তালাকের বেদনা প্রমাণ করে যে ফিরদৌস গাড়িতে বসার আগে যে ভয় অনুভব করেছিল তা সঠিক ছিল। নাসিরের কাজটি বাইরের পুরুষের, গাড়ির মালিকের, করুণার বিপরীতে সবচেয়ে কাছের পুরুষের, স্বামীর নিষ্ঠুরতা দেখায়। শেষে ফিরদৌসের এই বক্তব্য যে গাড়ির মালিকের ব্যক্তিত্ব তাকে একজন সত্যিকারের মানুষ হিসাবে পরিচিতি দেয়, তা কেবল গল্পের মূল উদ্দেশ্যকে শক্তিশালী করে না, বরং শ্রোতাকে জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানব পরিচয়, মানবতার পরিচিতি খুঁজতে উৎসাহিত করে। পর্ব 1 সমাপ্ত।